এই শহরটা শান্ত মনে হয়, তাই না? কিন্তু এই ডেরির শান্ত মুখের নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার, যেটা প্রতি ২৭ বছর পর পর ফিরে আসে। আজ আমরা ফিরে যাচ্ছি সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল, যেখানে এক ক্লাউনের হাসির আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু, আর এক ভয়ঙ্কর ইতিহাস যা পুরো শহরকে অভিশপ্ত করে ফেলে গেছে। আজ আমরা এমন একটা মুভি নিয়ে এসেছি যেটা থেকে আপনি অবাক না হয়ে পারবেন না। এই মুভিটি ৮টা পার্ট আছে। তো আজকে আমরা প্রথম এপিসোডটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আর দেরি কিসের, চলুন একদম মুভিতে ঝাঁপ দেওয়া যাক। সময়টা ছিল ১৯৬২ সালের ৪ জানুয়ারি। একটা থিয়েটার যার নাম ক্যাপিটাল, যেখানে প্রজেক্টর দিয়ে দর্শক হলে মুভি দেখছে। তাদের মাঝে একটা ১০ থেকে ১২ বছরের বাচ্চা ছেলেকে দেখা যায়। তার নাম ম্যাটি। তার মুখে একটা প্যাসিফায়ার ছিল। বাচ্চার এই প্যাসিফায়ারের শব্দ আশেপাশের লোকজন কিছুটা বিরক্ত হয়। মেসি কিন্তু প্যাসিফায়ার ব্যবহার করার মতো ছোট বাচ্চা না। সে মূলত ভয় পেলে প্যাসিফায়ার চষে। যেমন আমাদের মধ্যে কিছু লোক থাকে যারা ভয় পেয়ে দাঁত দিয়ে নখ কাটা শুরু করে, ঠিক তেমনই ম্যাটি যে মুভিটা দেখছিল তার নাম ছিল দ্য মিউজিক ম্যান। এই মুভিতে একজন মিউজিশিয়ান আছে যিনি নিজের পরিচয় লুকিয়ে লোকদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় এবং ভয় পরিবেশ তৈরি করে। এর মাঝেই থিয়েটার ম্যান যার নাম ক্যাল সেখানে এসে লাইটের টর্চ মেরে ম্যাটিকে এখান থেকে বাইরে চলে যেতে বলে। এর পিছনে কারণ হচ্ছে ম্যাটি প্রায় সময় বিনা টিকিটে মুভি দেখতে এসে পড়তো। এর জন্যই ক্যাল তাকে ধরতে চাইছে। ম্যাটি বাইরে এসে একটা বড় পোস্টারের পিছনে লুকিয়ে পড়ে, যেখানে রনি নামের একটা মেয়ে তাকে দেখতে পায়। ক্যালকে ছুটে আসতে দেখে থিয়েটারে মুভি প্রোডাকশনিস্ট রনির বাবা হাং তাকে জিজ্ঞেস করে সে কিসের জন্য ছুটছে। ক্যাল তাকে উত্তর দেয় সে ম্যাটিকেই ধরতে আসছে। এবার নিয়ে সপ্তাহে ৩ বারের মতো সে বিনা টিকিটে মুভি দেখছে। হাং তাকে জানায় বেচারা ছেলেটা মন ভালো, পরিবারও তেমন ভালো অবস্থা নেই, এবারের মতো তাকে মাফ করে দাও। কিন্তু ক্যালের মনে ম্যাটির জন্য কোনো দয়া হয় না। সে ম্যাটিকে ছাড়বেই না, আর তার জন্য বিজনেস লসও করতে পারে। আসলে ডেরি শহরের মানুষগুলো এক প্রকারের নির্দয়, এবং এই কারণে বিনিময় এখানে থাকে। আর ২৭ বছর পর পর নিজের উপস্থিতি জানানো দিতে আসে। রনিকে ক্যাল ম্যাটির কথা জিজ্ঞেস করলে ক্যালকে রনি উল্টো পথ দেখিয়ে ম্যাটিকে বাঁচিয়ে দেয়। রনি আর হাক্স চলে গেলে ম্যাটি সেখান থেকে বেরিয়ে এসে পালিয়ে যায়, আর ক্যালি আবারও তার পিছু নিলেও তাকে ধরতে পারে না। রাস্তায় ম্যাটি পেশাবার সুস্থ সুস্থে নিজেকে নিয়ে ভাবছিল। ম্যাটির কোনো বন্ধু বান্ধব নেই, আর অনেক কারণ আছে যার জন্য সে এই শহর আর থাকতে চায় না। ম্যাটি মনে মনে ভাবে সে যে কোনো জায়গায় থাকতে পারবে, কিন্তু ডেরিতে সে আর থাকতে পারবে না। হাঁটতে হাঁটতে ম্যাটি ডেরির একদম শেষ প্রান্তে এসে পড়ছে। সেখানে বিলবোর্ডে লেখা ওয়েলকাম টু ডেরি, সাথে পলের একটা ছবি ছিল। ম্যাটি শহর ছাড়তে একটা গাড়িতে লিফট চাইলে কিন্তু গাড়ি থামে না। পিছনে একটা গাড়ি ম্যাটিকে দেখে দাঁড়ালো। গাড়ির ৪ সদস্যের এক পরিবার আছে। বাবা গাড়ি চালাচ্ছে, মা প্রেগনেন্ট, এবং তার দয়া হয় এবং ম্যাটিকে তাদের গাড়িতে তুলে। পিছনের সিটে ছোট ছেলে আর মেয়ের পাশে বসে ম্যাটি। পরিবারটা পোল্যান্ডে যাচ্ছে। ম্যাটি তাদের সাথে যেতে রাজি হয়, কারণ যেভাবে হোক ম্যাটি শুধু এই শহরটা ছাড়তে চাইছে। প্রথম প্রথম সব স্বাভাবিক ছিল, কিন্তু একটু পর পরিবারের আচরণটা একদম বদলে গেল। মহিলাটা ছেলেকে বিভিন্ন বানান জিজ্ঞাসা করছিল। ছেলেটা ঠিক করে পারলেও টেবিল বানানটা সে আর আটকে যায়। মেয়েটির পাশে বসা মেয়েটি ব্যাগ থেকে একটা বক্স বের করলো, যাতে লেখা ছিল লিভার। বক্সটা খুলে দেখা যায় সেখানে রক্ত ভেজা সত্যিকারের লিভার ছিল। মেয়েটা নিজের আঙ্গুলগুলো সেখানে ডুবে নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে লাগলো। ম্যাটিকে গন্ধ শুকাতে চাইলে ম্যাটি মুখ ঘুরিয়ে বসে এবং সেখান থেকে সরে যায়। মহিলাটা একের পর এক শব্দ বলতে থাকে আর ছেলেকে বানান করতে থাকে। একটা বানান ভুল হলে মেয়েটা তার ঠিক করতে বললে ছেলেটা সেখানে আটকে যায় আর বারবার বলতে থাকে লাই, মানে এখানে সবকিছুই হয়তো মিথ্যা। ম্যাটি খেয়াল করে গাড়িটা ঘুরে ফিরে সেই ডেরি শহরের দিকে আবার যাচ্ছে। অবাক করার ব্যাপার হলো গাড়িটা কোনো ব্যাক ইউটার্ন হয়নি, কিন্তু ডেরি শহরে আবার পৌঁছে যাচ্ছে। এখানে ম্যাটি গাড়ি ঘোরানো বা গাড়ি থামানোর জন্য লোকদের হয়তো দস্তাদস্তি করে, যাতে করে প্রেগনেন্ট মহিলার পেটে ম্যাটির হাত লাগে। সে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে গাড়ি দরজা খুলতে চাইলে কেউ দরজা খুলছিল না। তখন সেই মহিলার লিভার পেইন ওঠে এবং পরিবারের বাকিরা আউট আউট বলে চিল্লাতে থাকে। তখনই সেখানে আপত্তিকর ভাবে এক বাচ্চা জন্ম নেয় সেই মহিলা। মনে হচ্ছিল বাচ্চাটা নিজেই বের হয়ে আসতে চাইছিল। পরিবারের সবাই বাচ্চাকে দেখে খুব সুন্দর বলছে, কিন্তু বাচ্চার কান্নাটা স্বাভাবিক ছিল না। আগ্রহবশত ম্যাটি বাচ্চাকে দেখতে যায়, তখনই বাচ্চাটা ম্যাটির উপর দিয়ে গাড়ির পিছনে চলে যায়। বাচ্চাটা দেখতে একদমই স্বাভাবিক ছিল না। তার কোনো শরীর বা চামড়া ছিল না, এবং বাচ্চার কোনো চোখ নেই। ধারালো দাঁত আর পাখাযুক্ত, যেন কোনো শয়তানের বাচ্চা অথবা মনস্টার। বেবি মহিলা নারীর সাথে যুক্ত থেকে বাচ্চাটা গাড়ির মধ্যে দিয়ে উড়াউড়ি করছিল। পিসিবের মুখে দিয়ে ম্যাটি গাড়ির সিটে ভয়ে কুটিসুটি হয়ে বসছিল। তখনই পুরো পরিবার খুব তৃপ্তিভাবে ম্যাটিকের দিকে তাকায়। সেই বাচ্চাটা ম্যাটির উপর আক্রমণ করে। গাড়ির জানালা দিয়ে প্যাসিফায়ারটা নদীর মধ্যে পড়ে যায় এবং এতে বোঝা যায় ম্যাটিকে মেরে ফেলা হয়েছে।
হলুদ রঙের পেসিফায়ারটা ভাসতে ভাসতে নর্দমার দিকে যায়। তারপর গল্প এখান থেকে মন নেয় ঠিক 4 মাস পর, যেখানে ফিল নামে এক বাচ্চা ছেলে, যার কিনা বিমান সম্পর্কে অনেক আগ্রহ। বেশিরভাগ সময় সে এসব দেখেই নিজের সিক্রেট বেসে বসে। অন্যদিকে বিমান বাহিনী এয়ারবেসে লিওন হ্যানলন আর ক্যাপ্টেন রুশো এসেছে। এখানে আসার মূল কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অবস্থার বিগতিক দেখলে তারা ওইখানটাতে সামাল দিতে এসেছে। তারা নিজেদের কাজে অত্যন্ত দক্ষ বিধায় তাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এদের স্বাগত জানায় কর্নেল ফুলার। সেখানে কর্নেল জানায় এটা সিভিলিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় কাছের আমেরিকান এয়ারবেস, আর এখানে একটা শহর আছে যার নাম ডেরি। এই বছরে কনফিডেন্সিয়াল আরেকটা কাজ চলছে, যার সম্পর্কে ফুল আর তাদেরকে জানায় না। হ্যানলন কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে এখানে কাজ করবে, যতদিন না তার পরিবার সেটেল হচ্ছে। বেস ক্যাম্প এলাকায় থাকতে থাকতে তার পরিবার এখন বিরক্ত। এখন বেস ক্যাম্পের ভিতরে হ্যানলন রুশো প্রবেশ করলে সব এয়ারম্যানরা তাদেরকে স্যালুট করে, শুধু একজন ছাড়া। তার নাম হচ্ছে মাস্টার্স। আসলে সে একজন রেসিস্ট লোক। সে কালো চামড়া মানুষ একদমই সহ্য করতে পারে না, এই জন্য সে স্যালুট করতে যাচ্ছিল না। রেসিস্ট মূলত তারাই যারা গায়ের রং দেখে মানুষকে বিবেচনা করে। সে বলতে গেলে সাদা চামড়া লোকদের সম্মান করে এবং কালো বর্ণে মানুষকে দেখতে পারে না। গল্পটা যে সময়কালে বেশ, সে সময় রেসিজম খুব বেশি ছিল। তখন সেখানে জেনারেল এসে তাকে ধমকি দেয়। তখন এক প্রকার বাধ্য হয়ে মাস্টার হ্যানলনকে স্যালুট করে। হ্যানলনকে জানায় সে পরের দিন 3টায় তার সাথে সাক্ষাৎ করবে। এখানে আরেকজন অফিসারকে দেখা যায় যার নাম ডি হ্যালোরানন, যার কাছে আছে সাইন নামে এক বিশেষ ক্ষমতা, যা দিয়ে আসন্ন বিপদ এবং নেগেটিভ এন্টিটির আসল রূপ দেখতে পারে। এরপর সিন শিফট হয় ডেরি হাই স্কুলে। স্কুলের ভিতরেও একটা কচ্ছপের পোশাক পরা লোক ডাকে অ্যান্ড কভার বলে লিফলেট বিতরণ করছিল। এরপর স্কুলে লিলি নামে এক মেয়েকে দেখা যায়, যাকে স্কুলে কিছু বাচ্চারা মিলে বুলি করে আর লকারে কিছু পিকালসের কোটা রেখে দিয়েছিল। লিলি লকার খোলার সাথে সাথে যার মধ্যে একটা গিয়ে পড়ে ভেঙে যায়। এখানে পিকলস হলো ভিনেগারে সংরক্ষিত শশার আচার জাতীয় কোনো খাবার, যা আমেরিকানদের জন্য খুবই জনপ্রিয়। লিলির একমাত্র বান্ধবী মার্জ এসে তাকে সামলায়, কিন্তু মার্জের কথাবার্তা আর ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে লিলির যতটা না কেয়ার করে তার চেয়ে বেশি সে পপুলার মেয়েদের গ্রুপে একজন হতে চায়। যেহেতু লিলিকে সবাই বুলি করে আর পাত্তা দেয় না, তাই মার্জের জন্য লিলির সাথে বন্ধুত্ব রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। স্কুল শেষে ফিল্ড রুমে বসে প্রতিবেশীর বাড়িতে উকি ঝুঁকি মারছিল, যেটার মজা প্রতিবেশী বিড়াল নষ্ট করে দিয়েছিল। এখানে ট্যাডি ম্যাটের প্রসঙ্গে কথা তুলল। ম্যাটি নিখোঁজ হয়েছে আর 4 মাস হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে লাশ। ম্যাটি তাদের দুজনের বন্ধু হতে চাইলেও তারা কখনোই ম্যাটিকে গুরুত্ব দেয়নি। ম্যাটির জন্মদিনে তাকে যেন একা একা থাকতে হয়, তাই ম্যাটির মা ফিল ট্যাডিকে চকলেট দিয়ে গিয়েছিল। তারপরও সেদিন তারা ম্যাটির জন্মদিনে যায়নি, আর সেই দিনেই ম্যাটির খোঁজ হয়। এই ব্যাপারটা ট্যাডি কিছুটা আপসেট হলেও ফিলের কোনো অনুশোচনা নেই। রাতে লিলিকে দেখা যায় ওয়াশরুমে, সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে ব্রেসলেটটার দিকে ম্যাটের কথা মনে করছিল। ম্যাট হচ্ছে লিলির একমাত্র ফ্রেন্ড ছিল, যে পুরোপুরি তাকে পছন্দ করত আর বন্ধু ভাবত। লিলি মনে করে 31শে ডিসেম্বর 1961 সালের রাতে ম্যাটি লিলিকে নিয়ে একটা বিল্ডিংয়ে ছাদে যায়, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। তবে বিল্ডিংয়ের কেয়ারটেকার নজরদারি না করায় ফিল, ট্যাডি আর ম্যাটি ওই জায়গায় তাদের আড্ডা বানিয়ে ফেলেছিল। ম্যাটি এখানে লিলিকে নিয়ে এসেছিল পাখিদেরকে না জানিয়ে। তারা সেখানে আড্ডা দেয় আর স্ন্যাক্সের প্যাকেট খুলে খায়, যেটাতে একটা খেলনা পাওয়া যায়। প্রতিবারের মতো এবার লিলি রকেট পায় আর ম্যাটি পায় একটা কচ্ছপ। তাই ম্যাটি তার কচ্ছপটা লিলিকে দিয়ে দেয়, যেটা সে নিজে ব্রেসলেটের সাথে লাগিয়ে পড়ে থাকে। যেটা দেখেই লিলি ম্যাটির কথা মনে করছিল। নতুন বছর উপলক্ষে আতশবাজিতে পুরো আকাশ ছেয়ে গেছে। এখানে লিলিকে ম্যাটি তার বাবা সম্পর্কে জিজ্ঞেস করে। লিলি জানায় তার বাবা একটা পিকলস ফ্যাক্টরিতে কাজ করত। একদিন রাতে তার মা তার বাবাকে আনতে চায়। গাড়িতে ওঠার সময় লিলি মনে পড়ে সে নিজের একটা খেলনা সেখানে ফেলে এসেছে। লিলির বাবা সেটা আনতে আবার ফ্যাক্টরিতে যায়, যেখানে অন্য এক ডিপার্টমেন্টে একটা মেশিন কোনোভাবে খারাপ হয়ে গেছিল, যেটা বন্ধ করার চেষ্টায় দুর্ঘটনাবশত মেশিনে আটকে তার বাবা মারা যায়। লিলির এই ঘটনার জন্য স্কুলের বাচ্চারা সহানুভূতি দেখানোর জায়গায় উল্টো পিকলসের কুটা দিয়ে গুলি করে। এই ঘটনায় লিলির মনে এত বেশি অনুশোচনা হয়, সেদিন যদি তার বাবা খেলনাটা আনতে না বলতো তাহলে হয়তো তার বাবা বেঁচে থাকতো। এই অনুশোচনায় সে 1 বছর কখনো পর্যন্ত তার বাবা কবর দেখতে যায়নি। এই সময় 1962 সালে আতশবাজি শুরু হয়। লিল আর ম্যাটি দুজনেই একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। তখন ম্যাটি লিলিকে পছন্দ করে এবং তাকে জানায়, তবে লিলি নার্ভাস হয়ে কিছুটা সরে যায়। তখন ম্যাটি ভাবে হয়তো লিলি তাকে পছন্দ করে না। তখন ম্যাটি লজ্জা পেয়ে সেখান থেকে মুখ লুকিয়ে পালিয়ে যায়।
লিলি তাকে আটকানোর চেষ্টা করলেও সে থামে না। বর্তমানে লিলি এখন ওয়াশরুমে বসে ভাবছে, সে যদি সেদিন ম্যাডিকে কিস করতো বা কথা বলতো, তার ফিলিংস বোঝাতো, তাহলে হয়তো ম্যাডি জীবিত থাকতো। এর মধ্যে লিলির মা তাকে ডেকে বাবার কবরে যেতে বলে। লিলি এবারও না করে, কারণ সে নিজের কষ্ট কিছুতে কম করতে পারছিল না। সেখানে থেকে লিলির মা চলে যায়। এবার লিলি নিজের ওয়াশরুমের সিঙ্ক হতে ম্যাটের কণ্ঠে সেই ট্রাবল গানটা শুনতে থাকে। লিলি সেখানে জোরে জোরে ডেকে সিঙ্কের মধ্যে জিজ্ঞাসা করে, ম্যাটি, এটা কি তুমি? তুমি আবার ফিরে আসো। ম্যাটি তখন উত্তর দেয়, আমি ফিরতে চাই, কিন্তু সে আমাকে ফিরতে দেবে না। এই বলে সিঙ্কের মধ্যে রক্তমাখা দুটো আঙ্গুল বের হতে দেখা যায়, যা দেখে লিলি চিৎকার করে ওঠে। এরপর সকালে লিলি এইসব কথা মার্সকে জানালে মার্স তো বিশ্বাসই করে না, উল্টো কথাগুলো চেপে যেতে বলে, কারণ ইতিমধ্যে স্কুলের সবাই তাকে পাগল ভাবে। এগুলো জানাজানি হলে লিলির সাথে মার্সকেও পাগল বলবে সবাই। এবার লিলি মার্সের কথা কিছুটা রাগারাগি করে সেখান থেকে চলে যায়, কারণ লিলি মার্সকে নিজের ফ্রেন্ড ভাবতো, কিন্তু মার্স তো শুধু নিজের ইমেজ রক্ষা করতে চায়। ঠিক সেই বিষয়টায় লিলি কষ্ট পেয়ে চলে যায়। সেদিন ফিল আর টাডি নিজেদের আড্ডায় আসলে তারা দেখে লিলি সেখানে আগে থেকে উপস্থিত। লিলি তাদেরকে জানায় এই জায়গাটা ম্যাটি তাকে দেখিয়েছে। এরই সাথে রাতে পুরো ঘটনা বলে। ফিল সম্পূর্ণ কথা শুনে সে বলে, অসম্ভব, এমনটা হতেই পারে না, ব্যাপারটা আসলেও অসম্ভব। নর্দমায় একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে? এরই সাথে এই পাইপলাইনের মধ্যে লিলির বাড়ির ওয়াশরুমের পাইপলাইন কেউ খুঁজে বের করবে, আর এতটা সরু পাইপলাইনের মধ্যে হাতের আঙ্গুল বের করা আসলে অসম্ভব। ফিল বিশ্বাস করতে না চাইলেও ট্যাটি বিশ্বাস করতে চাইছে, কারণ তার মধ্যে অনুশোচনা কাজ করছে। এখন কিন্তু বিষয়টা যৌক্তিক না বলে তারা লিলির কথা বিশ্বাস করে না, আর লিলি এবারও আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কর্নেল হ্যানলনের সাথে কথা বলে হ্যানলন জানায় সে এক মিশন পুরো করতে না পারায় তার এখানে ট্রান্সফার হয়েছে। সাথে তার বাবা ছোটবেলায় তাকে একটা লোকের সাথে কাজ করতে পাঠাতো, যা তার ভালো লাগতো না, এবং এই কারণে আমি আর্মিতে জয়েন করেছি। কর্নেল তাকে জানায় তার বাবাও একজন আর্মি অফিসার হয়ে অনেক যুদ্ধে লড়াই করেছে, সেও সেম একই কাজ করেছে, যা নিয়ে তার বাবা খুবই গর্বিত। তাছাড়া তার সাথে বেয়াদবি করায় মাস্টারকে কিছুদিনের জন্য বাথরুম পরিষ্কার করার শাস্তি হয়েছে। এদিকে ডিনার টেবিলে বসেই টডি তার বাবাকে জিজ্ঞেস করছে, 4 মাস আগে নর্দমায় কোনো বাচ্চাকে মারধর করে রাখলে সে কি এখনো জীবিত থাকতে পারবে? আসলে সে এখানে ম্যাডির কথা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার বাবা ভাবে সে হয়তো কমিক বুকে কোনো ফিকশনাল গল্পের কথা বলছে, এবং সে রেগে গিয়ে বলে তারা জীবিষ, তাদেরকে অত্যাচার করে শরীরে চামড়া কেটে ল্যাম্পসেট বানানো হতো এক সময়। এইসব ঘটনা তুমি জানো না, এই পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, এসব কিছুই তাদের দেখা। সে তাকে ধমক দিয়ে বলে যেন এইসব ফিকশনাল কমিক পড়ে নিজের মাথা খারাপ না করে। এরপর টেডি নিজের রুমে গিয়ে ডিটেকটিভ কমিক পড়তে থাকে। সে আসলে ডিসি কমিকের রেফারেন্স দিচ্ছিল। কিছুক্ষণ পর তার রুমের ল্যাম্পটা ফ্লিকার করে ওঠে, এবং সেই ল্যাম্পের মধ্যে একটা অশরীর প্রতিছবি ভেসে ওঠে। দেখে মনে হচ্ছিল মানুষের চামড়া দিয়ে বানানো, যেটার কথা তার বাবা তাকে বলেছিল। সেই ল্যাম্পসেটটা তার দিকে আক্রমণ করতে তেড়ে আসে। টেডি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পর মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। ঠিক তখনই টেডির বড় ভাই দরজা খুলে তার কাছে আসে। এখানে টেডির এই ধরনের আচরণে ভাই কিছুটা বিরক্ত ছিল। পরদিন লিলি, ফিল আর টেডি তাদের আড্ডায় আসে, আর সেখানে টেডি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এবার ফিল টেডির কথা বিশ্বাস করছিল, কারণ টেডি কথা বলতে বলতে বমি করছিল। ফিল ছোট থেকে টেডিকে চিনে। টেডি যখন পুরোপুরি সত্য কথা বলে তখন সে বমি করে। এবার ফিল একমাত্র ছিল তাদের তিনজনের মধ্যে যে কিনা সবকিছু দেখিনি বা শুনেনি। তিনজন মেয়ে প্রথমে ভাবে এরা এই ঘটনা কাউকে বলবে না, কিন্তু পরে বুঝতে পারে যে এদের কথায় কেউ বিশ্বাস করবে না, বরং উল্টো তাদের মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজন মিলে এই রহস্যের সমাধান করবে, আর তিনজন মিলে চলে যায় লাইব্রেরিতে। সেখানে তাদের তিনজনের সাথে ফিলের ছোট বোন সুজিও এসেছিল। তারা তিনজন লাইব্রেরিতে খুঁজে বের করে একটা নিউজ পেপারের আর্টিকেল, যেখানে ম্যাটির নিখোঁজ কেসের তদন্তের ব্যাপারে একটা আর্টিকেল লেখা ছিল। প্রথমে পুলিশের মনে হচ্ছিল ম্যাটির বাবা হয়তো ম্যাটিকে গুম করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। তবে শেষবার ম্যাটিকে দেখেছিল রনি নামের একটা মেয়ের সাথে, যার সাথে তার থিয়েটারে দেখা হয়েছিল। তারা সবাই রনির সাথে দেখা করতে চলে যায়। ম্যাটির ব্যাপারে জিজ্ঞাসা করলে রনি অনেকটাই রেগে যায়, কারণ এই ব্যাপারে অনেকবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। রনি জানায় এই কেসে কিছু না পেয়ে পুলিশ তার বাবাকে ফাঁসাতে চাইছে। তারপর রনি রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তাদেরকে বলতে শুনতে পায় যে ম্যাটি ওয়াশরুমের সিং থেকে গান গায়। এটা শুনতে পেয়ে রনি ফেরত এসে বলে থিয়েটারের সিং থেকে বাচ্চাদের হাসি আর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, এবং এই কারণে রনি ও বাকিদের সাথে এই ঘটনা তদন্তে যোগদান দেয়। এদিকে হ্যানলনকে দেখা যায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে।
ঘুমানোর আগে সে একবার তার পরিবারের ছবিটা দেখে নিল, সাথে একটা নিউজ পেপার আর্টিকেলও দেখলো যেখানে ডেইরিতে পলের একটা মূর্তির কথা চলছে। তখন হঠাৎ করে 3জন মুখোশধারী লোক এসে হ্যানলনের উপর আক্রমণ করে। হ্যানলনকে পাকড়াও করে একটা বিশেষ বিমান সম্পর্কে সব তথ্য জানতে চায়, কিন্তু হ্যানলন এই কনফিডেন্সিয়াল তথ্য তাদের দেবে না, যার কারণে তারা হ্যানলনকে মেরে ফেলতে পারে এই হুমকি পর্যন্ত দেয়। তবে সে কোনো তথ্য ফাঁস করে না। এক মুহূর্তে তাদের মধ্যে খুব হস্তাহস্তি হয়, তবে এক পর্যায়ে মুখোশধারী লোক না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত পালিয়ে যায়। তখন হ্যানলন মনে করে এই ঘটনা হয়তো কর্নেলের পরিকল্পিত ছিল। তিনি মনে করে ভয়ঙ্কর কোনো তথ্য জানানোর আগে হ্যানলনের বিশ্বাসযোগ্যতা কিছু যাচাই করে নিতে এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে লিলি, রনি, ফিল, ট্যাডি আর সুজি এসেছে ক্যাপিটাল থিয়েটারে দ্য মিউজিক ম্যান মুভিটি দেখতে, কারণ ম্যাটি বারবার এই ছবিটা দেখতো আর এই ছবির ট্র্যাভেল গানটি সে গাইতো। তারা ভাবছে ম্যাটি হয়তো তাদের এই ছবির মাধ্যমে কিছু বলতে চায়। তো তারা 4জন সেই হলরুমে ঢুকলো আর রনি প্রজেক্ট রুম থেকে প্রজেক্টর দিয়ে মুভিটা শুরু করলো। তখন মুভিটা শুরু হওয়ার পর দেখতে দেখতে ম্যাটির কথা চিন্তা করে লিলি, ট্যাডি আর ফিল কান্না করে ফেলে। লিলির মতো ফিল আর ট্যাডিও অনেক অনুশোচনা করছিল, কেননা ম্যাটির মা তাদেরকে চকলেট দিয়েছিল যেন ফিল, ট্যাডির জন্মদিনের দিন ম্যাটিকে তাদের কাছে কাছেই রাখতো, তাকে যেন একা থাকতে না হতো। কিন্তু তারা তাও ম্যাটির মার কথা রাখেনি। তারা ভাবছিল যদি তারা সেদিন ম্যাটির সাথে থাকতো তাহলে ম্যাটি আর জীবিত থাকতো। এখানে তারা 3জনই নিজের অনুশোচনা ভুগছে। এরই মাঝে মুভির মধ্যে হঠাৎ করে ম্যাটিকে দেখা যায়, যেটা প্রায় অসম্ভব ছিল, কিন্তু এই সময় তারা ম্যাটিকে দেখে আবেগে ভেঙে পড়ে। এমনকি মুভির মধ্যে ম্যাটির সাথে গাড়িতে থাকা সেই অদ্ভুত পরিবারের 2 ছেলে মেয়েও ছিল। এবার মুভির মধ্যে থাকা ম্যাটি তাদের সাথে কথা বলা শুরু করে, আর হাতে কাপড়ে পেঁচানো একটা বাচ্চাও ছিল। মেয়েটি এমন সব কথাবার্তা বলছিল যেন তাদের 3জনের জন্যই আজকে তাদের এই অবস্থা। এইসব বলে তারা 3জনকে আরো বেশি অপরাধবোধ ফিল করছিল। এরপর মেয়েটি একটা হাসি দিয়ে নিজের হাতে থাকা বাচ্চাটি ছুঁড়ে মারে তাদের দিকে। বাচ্চাটা মুভির পর্দা থেকে বের হয়ে এলো, ঠিক সেই মনস্টার বেবি যা আমরা আগে গাড়িতে দেখেছিলাম। সেই মনস্টার বেবি মুহূর্তের মধ্যেই ফিল আর টেডিকে শূন্যে ছুঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেললো। এই সম্পূর্ণ ঘটনা রনি প্রজেক্টর রুম থেকে দেখে খুব ভয়ে চিৎকার শুরু করে। লিলি তখন ভয়ে চেয়ারের নিচে লুকিয়ে থাকে। পরে সে সুজিকে দেখতে পায় আর তাকে বাঁচানোর জন্য সুজির হাত ধরার চেষ্টা করে। এই মাঝে সুজিকেও সেই মনস্টার আক্রমণ করে ফেলে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রনি কোনো মতো প্রজেক্টর রুম বন্ধ করে বেরিয়ে আসে। রনি লিলিকে হল রুম থেকে বের করে এনে বাকিদের কথা জানতে চাইলে রক্তে ভেজা লিলির উত্তর দেয় সে মনস্টার তাদের সবাইকে মেরে ফেলেছে। রনি জিজ্ঞাসা করে কে মেরেছে। এতক্ষণে লিলি খেয়াল করে তার হাতে এখনো সুজির কাঁটাঘাত রয়েছে, সে এটা ধরে আছে। সেখানে লিলি খুব জোরে চিৎকার করে, আর এরই সাথে শেষ হয় প্রথম পার্ট। তো এই এপিসোডটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পার্ট খুব দ্রুত চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।